মা মা বলছি আমি না বেরোচ্ছি, ইন্টারভিউ আছে তো। তোমায় কাল বলেছিলাম না, তোমায় কিন্তু একটু কষ্ট করে একা থাকতে হবে। দেখো না, এত মাথা ব্যথা করছে না, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তুমি মাথাটা একটু টিপে দেবে আমার? হ্যাঁ দিচ্ছি মা। মাগো, মা বলছি তোমার ছেলে না নিচে ওয়েট করছে, দেরি হয়ে যাচ্ছে তো এবার কিন্তু বেরোতে হবে। আমি বুঝতে পেরেছি। আমার মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ইন্টারভিউ। মা প্লিজ মা এইভাবে বলো না। দেখো ইন্টারভিউ দেওয়ার তো একটা নির্দিষ্ট সময় আছে, সময় পেরিয়ে গেলে আমরা যদি ইন্টারভিউ দিতে যাই তখন যদি না ডাকে, মা যাবো ইন্টারভিউ দেবো আর চলে আসবো। আমি বরঞ্চ ততক্ষণ তোমাকে একটা ওষুধ দিয়ে যাচ্ছি, একটু রিলিফ হবে, তারপরে ফিরে আসার পর তুমি যতক্ষণ বলবে ততক্ষণ মাথা টিপে দেবো। এটা তুমি কি বলছো? আর তোমাকে মাথা ব্যথার ওষুধ দিয়ে চলে যাবে ইন্টারভিউ দিতে? আমি তো ডাক্তারকে ফোন করেছিলাম, আমাকে বলেছে দুমদাম পেন কিলার না খেতে। আমার বুক ধরপড় করছে না, হার্টের প্রবলেম হয়ে যেতে পারে। এটা কোনো কথা? মা আমরা থাকতে তুমি কোন ডাক্তারকে ফোন করেছিলে? আর হার্টের প্রবলেম আছে তোমার, এটা তো জানতাম না। আমি তো কখনো শুনিনি মা আগে। তোমার কি সত্যি কোনো প্রবলেম আছে? সে কিছুতেই কমছে না তো, তাই জন্য আগে যে ডাক্তারকে দেখাতাম তাকে একটা ফোন করেছিলাম। মা তার মানে তোমার ওনার সাথে ফোনে কথা হয়েছে? উনি তো তোমাকে সামনে থেকে দেখেননি, উনি কি করে বলবে বলো তো? মা আমি তোমাকে বলছি তুমি ওষুধটা খাও, একটু ঘুমও আসবে তোমার ওষুধটাতে, তুমি একটু রিলিফও ফিল করবে, আর তার মধ্যে আমরা ইন্টারভিউ দিয়ে চলে আসবো। তুমি আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে ইন্টারভিউ দিতে যাবে? চমৎকার! আমার একমাত্র ছেলের বউ, অসাধারণ। তাহলে কিন্তু তোমাকে মাথা ব্যথাটা একটু সহ্য করতে হবে মা, তুমি যদি ওষুধ খেতে না চাও। তবুও ইন্টারভিউ দিতে যাওয়াটা অনেক বড়, তাই না? মা আমি না সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমি কি ইন্টারভিউটা দিতে যাব না? আমাকে জিজ্ঞেস যদি করো, তোমার জায়গায় আমি থাকলে আমি যেতাম না। ইন্টারভিউ দেওয়ার সুযোগ অনেক আসবে। একটা মানুষ চলে গেলে সে কি আর ফিরে আসে? মা দেখো তোমার এমন কিছু হয়নি যাতে তুমি চলে যাওয়ার কথা বলছো। তোমার কিছু হয়নি মা, অত হয়তো সাময়িক একটু শরীর খারাপ হয়েছে। আর মা ইন্টারভিউ দেওয়ার সুযোগ কিন্তু সবসময় আসে না। বুঝেছি বুঝেছি, যাও তুমি যাও। আমার কথায় কোনো দাম আছে কি এ বাড়িতে? মা তুমি যদি এইভাবে কথা বলো তাহলে আমি... যাও বাবা যাও, যেখানে ইচ্ছে যাও বাবা যাও, আমি ঠিক কষ্ট করে ম্যানেজ করে নেব। আর যদি রোহিণী থাকতো না, আমাকে ফেলে কিছুতেই চলে যেতে পারতো না। ওই জন্য আমি রোহিণীকে চেষ্টা করেও ভুলতে পারি না। ভুলতে দিচ্ছ কোথায় তুমি রোহিণীকে? শবনম, কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো? যশ নিচে ওয়েট করছে তোমার জন্য, তোমাদের ইন্টারভিউয়ের সময় তো পেরিয়ে যাচ্ছে, তোমায় ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ বাবা, আসলে মায়ের না খুব মাথা ব্যথা করছে তাই। শোনো কঙ্কনা, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, সহ্যের কিন্তু সীমা আছে একটা। মানেটা কি? যন্ত্রণায় আমি ছটফট করছি, পাগল হয়ে যাচ্ছি, আর তুমি বলছো বাড়াবাড়ি করছি? কি বাড়াবাড়ি করেছি আমি? কি বাড়াবাড়ি করেছি? আমার একমাত্র ছেলের বউয়ের কাছ থেকে আমি একটু সেবা চেয়েছি, এটা আমার অপরাধ? দেখো কঙ্কনা, এই দুনিয়ায় তোমাকে আমার থেকে ভালো কেউ চেনে না। তুমি এখানে ঘাটে গেড়েছো কেন? হ্যাঁ, ওদের বিয়ে হওয়ার পর থেকে তুমি ওদের একদিনও একসঙ্গে থাকতে দিতে চাওনি, কেন চাওনি? হ্যাঁ, তুমি ওদের একসঙ্গে থাকতে দেবে না বলেই তুমি দিচ্ছ না।
আর তুমি যদি এখানে এইভাবে শুয়ে থাকতে পারো তাহলে তুমি তোমার নিজের ঘরে থাকতে পারছো না কেন? আমি অনেকবার যেতে চেয়েছি, শাবনাম আমাকে যেতে দেয়নি। জিজ্ঞেস করো না। কি শবনম, তুমি ওকে এইভাবে এখানে আটকে রেখেছো কেন? আর কেন তুমি তোমাদের পার্সোনাল লাইফ নষ্ট করছো? এটা কোনো কাজের কাজ নয় মা। না আসলে মায়ের তো শরীরটা ভালো নেই। মা আমার সাথে থাকতে কমফোর্টেবল ফিল করছে, তাই। তুমি তো নিজেই বলেছো যে এখানেই থাকো মা, কোনো অসুবিধা হবে না। এখন শ্বশুরের সামনে উল্টো গান গেও না বলে দিলাম। আমি তো কোনো কিছু বলছি না মা। আমি তো বলেছি তোমাকে এখানে থাকতে। ভুল করেছো কঙ্কনা, যাও তুমি তোমার ঘরে যাও। আমি উঠতেই পারবো না, সম্ভব শরীর খারাপ, মাথা ব্যথা করছে, আমি পারবো না। তুমি যদি মনে করো কঙ্কনা তুমি এইভাবে শবনম আর যশের মধ্যে ডিভিশন তৈরি করবে, সেটা কিন্তু পারবে না তুমি। ওরা এখন বিবাহিত, আর আজ না হয় কাল ওরা একসঙ্গে থাকবেই। আর কতদিন কতদিন তুমি তোমার অসুখের দোহাই দিয়ে ওদের এইভাবে আটকে রাখতে পারবে? আর নিজে কি বা কতদিন তুমি আটকে রাখতে পারবে? দেখো ওদের ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, তুমি এইভাবে ওকে আটকে রেখো না প্লিজ। যাও 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 যাও, ইন্টারভিউ দিতে যাও বাবা। আমি মাথা ব্যথা হয়ে, শরীর খারাপ হয়ে মরে গেলেও এ বাড়িতে কারোর কিচ্ছু যায় আসে না। মা মা কেন এইভাবে বলছো বলো তো? কেন আজে বাজে কথা বলছো? দেখো তোমার কিচ্ছু হবে না। মাথা ব্যথা নানা কারণে হতে পারে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো না প্লিজ। আমার যদি ঘুম আসতো তোমাকে আমি এত কথা বলতামই না। আমার ভেতরে যে কি হচ্ছে আমিই জানি। আচ্ছা, তোমার ভেতরে যদি কিছু হয়ে থাকে তার রেমেডি তো এটা নয় যে তোমার মুখের সামনে সবসময় একজন ডাক্তার বসে থাকবে। হ্যাঁ বেশ, তাই যদি হয় তাহলে আমি আমাদের বাড়ির ডাক্তারকে ফোন করছি, তিনি এসে তোমার মুখের সামনে বসে থাকুক। না, ওকেই যে থাকতে হবে তার তো কোনো মানে নেই। এরপর শবনম তোমাকে একটা ওষুধ খাওয়াবে, আর তুমি সিন ক্রিয়েট করবে যে তোমাকে মেরে ফেলার জন্য ওষুধটা খাইয়েছে। না, ওকে নিয়ে তো এরকম ঘটনা আগে ঘটেছে, তাই এই ঘটনা আবার ঘটুক সেটা আমি চাই না। তুমি ওদের বউ ভাতটা পর্যন্ত হতে দিলে না, তুমি ওদের কোনোভাবেই শান্তিতে থাকতে দিচ্ছ না। কেন, কি চাও তুমি? ছেলেমেয়েরা বাড়ি ছেড়ে চলে যা? যশ কত সহ্য করবে? এরপর নিশ্চয়ই যশেরও মনে হবে যে আমি বাড়ি ছেড়ে চলে যাই। তো ছেলেমেয়েরা যদি বাড়ি ছেড়ে চলে যায়, তুমি কি সেইখানে গিয়ে ওদের এইভাবে আটকে রাখতে পারবে? পারবে না তো। তুমি একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো কিছুই এখন তোমার হাতের মধ্যে নেই। শবনম আর যশ বিবাহিত, এটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি কোনোভাবেই ওদের পার্সোনাল লাইফটাকে ড্যামেজ করতে পারো না। তুমি আজ ওকে এইভাবে আটকে রেখে ওদের কেরিয়ারে ক্ষতি করতে পারো না। শবনম, আমি তোমাকে বলছি তুমি যাও। এরপর গেলে কিন্তু তুমি ইন্টারভিউ বোর্ডকে ফেস করতে পারবে না। আমি নিজে বলছি তুমি যাও প্লিজ শবনম। ও বাবা, ভয়ঙ্কর শরীর খারাপ লাগছে। ও, আমার যে ভেতরটা কি হচ্ছে না, তোমরা কেউ বিশ্বাস করতে চাইছো না। বিশ্বাস করছি না কে বললো? আমি খালি বলেছি যে এটা কোনো রেমেডি নয় যে সব সময় তোমার সামনে একজন বা শবনম বসে থাকবে। আমি এটা বলিনি। তুমি তো তোমার ছেলের সঙ্গে পারোনি। ছেলে তো বিশ্বাসই করেনি তোমার অসুস্থতার কথা, আর বিশ্বাস করেনি বলি ও একবার এই ঘরে এসে তোমার খোঁজ পর্যন্ত নেয়নি। হ্যাঁ, শবনমকে এখানে টিকে থাকতে হবে বলে ও লড়াইটা চালাচ্ছে। তুমি কি মনে করো শবনম ডাক্তার হিসেবে মনে করে যে তোমার মাথায় সত্যি যন্ত্রণা হচ্ছে? না, ও বিশ্বাস করে না। কিন্তু ও ভদ্র, তাই মুখে বলছে না। বললে সেটা তোমাকে অপমান করা হবে। শবনম, তা না মা, আমি তো তোমাকে বললাম মাথা ব্যথা নানা কারণে হতে পারে। তুমি
ভয় পেও না। যদি তেমন কিছু বাড়াবাড়ি হয় আমি সামলে নেব। শবনম, তুমি তো এতদিন এ বাড়িতে ছিলে না, আর পৃথিবীতে ডাক্তার বুদ্ধি বলতে শুধু তোমরা দুজন এমন তো নয়। আমি বাড়ির ডাক্তারকে কল করব, তিনি আসবেন, তিনি সামলে নেবেন। তিনি যাও, তুমি এসবের মধ্যে জড়িয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না প্লিজ। যশ ওয়েট করছে, যাও। বলছি মা, তাহলে আমি দেখো শবনম, তুমি যদি আজ আমার কথা না শোনো, তুমি যদি যশের কাছে না যাও, তাহলে একদিন তুমি কিন্তু তোমার মায়ের জন্য, মায়ের মন পাওয়ার জন্য যশকে হারাবে, অথচ তুমি মায়ের মনও পাবে না। না, পাবে না। তুমি কেন বুঝতে পারছো না শবনম? এগুলো এক একটা ট্র্যাপ। কি বলছো বলো তো? আমার তো শরীর খারাপ আর তুমি এসব কথা বলে যাচ্ছ। পারছি, কারণ তোমার জীবনের অনেক ঘটনা আমার জানা, অনেক এক্সাম্পল তোমার এরকম আছে। সময় মতো আমি সব প্রমাণ দিতে পারবো। শবনম, যাও, যশ ওয়েট করছে। আমি কিন্তু আর বলতে পারবো না। মা আসছি। প্লিজ আমাকে মা বলে ডেকো না। যদি অন্তর থেকে মা বলে ডাকতে না, তাহলে এভাবে আমাকে ফেলে রেখে চলে যেতে পারতে না। ইন্টারভিউ তো পরে কোনো দিন আবার কোনো এক জায়গায় দিতে পারতে। এ তো আর প্রথম দিন চাকরি জয়েন করছো না। আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। এই মেয়েটার অনেক ক্ষতি তুমি করেছো, আর কোনো ক্ষতি আমি করতে দেব না। আর ওর ক্ষতির সঙ্গে আমার ছেলের ক্ষতি জড়িয়ে আছে। আর যদি ও ইন্টারভিউ দিতে না যায়, তাহলে যশও কিন্তু যাবে না। এই সাধারণ বোধটুকু তোমার আছে? যদি ব্যথা হয় সহ্য করো। আর শবনম তো ম্যাজিক জানে না যে তোমার মাথা টিপলেই মাথার যন্ত্রণা কমে যাবে। মাথার যন্ত্রণা সময়ের নিয়মে কমবে। যাও শবনম, এগিয়ে যাও। আসছি, আসছি বাবা। ছি, মধুমিতা দাস। চলো আমরা ওইদিকে গিয়ে বসি। শবনম, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি এখানে অ্যাপ্লাই করেছিলে বুঝি? হ্যাঁ, আমারও তো একটা চাকরি বাকরির খুব প্রয়োজন, না হলে আমারই বা কেমন করে চলবে বলো? রোহিণী, আমি কিন্তু তোর মেনটেনেন্সের খরচটা দিতে চেয়েছিলাম। আমি একজন ডাক্তার যশ, শিক্ষিত। আমার শিক্ষার উপর বেস করে আমি নিশ্চয়ই কিছু না কিছু করে নিতে পারবো, এটাই আমার বিশ্বাস। যে সম্পর্কটা আমার জীবনে ওয়ার্কই করলো না, সেই সম্পর্কের উপর বেস করে সেই টাকা নিয়ে আমি চলবো, এমন রুচি বা ধর্ম আমার নেই। তোমরা না কথা বলো, আমি আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না, এখানেই দাঁড়াও। রোহিণীর সাথে আমার এমন কোনো কথা নেই যেটা আমি তোমার সামনে বলতে পারবো না। না না, অ্যাজ সাচ ওর আর আমার মধ্যে এখন আর কোনো কথাও নেই। তোমরা একটা কাজ করো না, তোমরা এখানে বসো, আমি ওদিকটা গিয়ে বসছি। দাঁড়া, আমার কথা আছে তোর সাথে। আমাকে এখনো তোর কোনো কথা বলার থাকে? আছে। আমি তোকে একটা প্র্যাকটিক্যাল কথা বলতে চাই। রোহিণী, তুই খুব ভালো ডাক্তার হতে পারিস। ভবিষ্যতে হয়তো তুই অনেক ভালো রোজগার করবি,
কিন্তু আমারও তো কিছু লাইবিলিটিস আছে। সেটা কি? রোহিণী, আমি তোর ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি নিতে চাই। তোর যদি মাসে মাসে আমার কাছ থেকে টাকা নিতে অসুবিধে থাকে তাহলে আমি তোর অ্যাকাউন্টে ডিপোজিট করে দিতে পারি। রেসপন্সিবিলিটি নেওয়া মানে যশ তোর কাছে হয়তো টাকা, আমার কাছে তা নয়। টাকাটা আমি রোজগার করে নিতে পারবো, তোর টাকার আমার কোনো প্রয়োজন হবে না। না, আমি আমার কমিটমেন্টের কথা বলছি। বললাম তো যশ, তোর কাছে কমিটমেন্ট মানে হয়তো টাকা দেওয়া, আমার কাছে সেটা নয়। যে টাকাটা তুই দিবি সেই অ্যামাউন্টের টাকাটা আমি নিশ্চয়ই কিছু না কিছু করে চাকরি বাকরি করে রোজগার করে নিতে পারবো। আসলে বাবা তো এখন রিটায়ার করেছেন, মা বরাবরই হাউসওয়াইফ। বাবা খুব কষ্ট করেই আমাকে লেখাপড়া করিয়েছেন, আর আমাদের বিয়ের সময় তো আমি বাবার থেকে অ্যাসেট কিছু নিইনি, বরং বাবার অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। সেই সবটা মিলিয়ে আমরা একটু স্ট্রেসের মধ্যে রয়েছে, আমি আশা করি কাটিয়ে উঠতে পারবো। বলছি, তোমাদের মধ্যে হয়তো আমার কথা বলা উচিত না, তবু আমি কি একটা কথা বলতে পারি রোহিণীদি? কেন বলতে পারবে না? নিশ্চয়ই বলতে পারো। তুমি তো এখন আমাদের মধ্যেই একজন হয়ে গেছো। তুমি তো যশ আর আমার মধ্যে হাইফেন হয়ে গেছো শবনম। তুমি কেন বলতে পারবে না বলো? না না, আমি তোমাকে কিন্তু হার্ট করার জন্য কথাটা বলিনি। যেটা আমার সত্যি মনে হয়েছে আমি সেই সত্যিটুকুই বলেছি, আর কিছু না। বলো। বলছি, ও বাড়িতে তো তোমার অনেক জিনিস পড়ে আছে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আরো অনেক জিনিসপত্র। কি বলো, ক্লিয়ার করে দিতে বলছো রুমটা? তা বলিনি, আমি আসলে বলছিলাম যে যদিও বা এটা আমার বলার কথা নয়। আমরা ওই ঘরটা ইউজ করতে পারছি না, মা আপত্তি করছে। ওই ঘরে তোর জিনিসপত্রগুলো রয়েছে, তাই মা ওই ঘরটাতে শবনমকে থাকতে দিচ্ছে না। শবনম ওই ঘরটাতে থাকতে পারছে না। শবনম বিয়ের আগে, আমার আর শবনমের বিয়ের আগে যেই ঘরটাতে থাকতো সেই ঘরটাতেই শবনমকে থাকতে হচ্ছে। বাধ্য হয়ে আমাকে ওই ঘরে থাকতে হচ্ছে। রিসেন্টলি মার একটু শরীরটা খারাপ করেছে, তাই মা আর শবনম একসঙ্গেই ওই ঘরে থাকছে। কিন্তু চিরকাল তো এটা চলতে পারে না, তাই আমি বলছিলাম তোর জিনিসপত্রগুলো যদি তুই মনে করিস তুই নিয়ে। মানুষটাকেই যখন ফেলে চলে এলাম তখন এই জিনিসপত্র দিয়ে আমি আর কি করবো বল? তোদের যা মনে হয় তোরা করিস ওগুলো দিয়ে। তোদের যদি মনে হয় খুব আনকমফোর্টেবল লাগছে জিনিসপত্রগুলোতে, তাহলে বিক্রি করে দে। কি বলছিস তুই? তোর জিনিসপত্র ওগুলো আমরা কি করে বিক্রি করব বলতো? আমার জিনিসপত্র বলে কিছু নেই যশ। ওই জিনিসপত্রগুলো বাবা আমাদের দিয়েছিল, তোকেও দিয়েছিল ব্যবহার করার জন্য। বাবা আমাকে দিয়েছিল কারণ তার একমাত্র মেয়ে সংসার করবে ওই বাড়িতে তোর সঙ্গে, তাই জন্য। এখন তোর আর আমার সম্পর্কটা টিকলো না, আমাদের দুজনের সম্পর্কটা ভেঙে গেছে, তাই বলে কি জিনিসপত্রগুলোরও ভাগ বাটোয়ারা করে নিতে হবে? সেটা তো সম্ভব নয়। রোহিণীদি, বলো। আমি জানি তুমি খুব কষ্টে আছো, কিন্তু বিশ্বাস করো, ও যদি অসুস্থ না হতো আমি তাহলে ওকে সত্যি হয়তো বিয়েটা করতাম না। তুমি এভাবে কেন বলছো শাবনম? আমি বুঝতে পারছি না। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, ভালোবেসে তোমরা বিয়ে করেছো। হ্যাঁ, আমাকে তো যশকে ছেড়ে দিতে হয়েছে, সেটা ছাড়তে আমার কষ্ট হয়েছে, হয়তো সেটাই স্বাভাবিক। সেই কারণেই আমি তোমার সঙ্গে এতদিন ধরে কন্টিনিউয়াসলি লড়াই চালিয়ে গেছি। তবে একবার যখন আমি ছেড়ে দিয়েছি শাবনম, আমি সেটা নিয়ে আর ভাবতে চাই না। কিন্তু আমাদের নিয়তি কি বলতো? এই যে দেখো, একই হসপিটালে
তিনজনে একসাথে ইন্টারভিউ দিতে এসেছি। খুব অদ্ভুতভাবে না একটা অদৃশ্য সুতোয় তিনজনে বাধা পড়ে গেছি শাবনাম। বাই দ্য ওয়ে, তোমাদের তো বাইরে যাওয়ার কথা ছিল, কি হলো সেটার? হ্যাঁ সেটা যাব, অ্যাপ্লাই করেছি, হয়ে গেলেই চলে যাব। কিন্তু যতদিন বাইরে কোথাও কিছু না হচ্ছে ততদিন ভাবলাম যে এখানে অ্যাটলিস্ট কোথাও জয়েন করি। এই হসপিটালটা খুব ভালো, গ্রুপ অফ হসপিটালস খুবই ভালো। এখানে যখন ভ্যাকেন্সি আছে তাই ভাবলাম ট্রাই করি। অ্যাপ্লাই করতে কি যায়, চান্স পেয়ে গেলে পরে ডিসিশন নেব।